আসসালামু আলাইকুম। এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে অন্যতম বড় টকিং পয়েন্ট হচ্ছে লর্ডস ক্রিকেট স্টেডিয়াম বা হোম অফ ক্রিকেটের স্লোপ, অর্থাৎ যে ঢালটা আছে লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে, সেই ঢালটা নিয়ে অনেক বেশি মাত্রায় আলোচনা হচ্ছে। এবং লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, যেটাকে বলা হয় আসলে হোম অফ ক্রিকেট, যেখানে একদম শুরু থেকেই কিন্তু এই ঢালটা আছে, এবং যখনই কেউ কোনো টেস্ট ম্যাচে মুখোমুখি হয় তখন এই ব্যাপারটা নিয়ে পার্টিকুলারলি অনেক বেশি মাত্রায় আলোচনা হয়। এই টেস্টে আরও বেশি আলোচনা হচ্ছে, বিশেষ করে প্রথম দিন যখন 14টা উইকেট পড়ে গেছে। প্রথমে আমাদেরকে জানতে হবে আসলে এই ঢালটা বা এই স্লোপটা কী জিনিস। স্লোপ হচ্ছে একটা ঢাল, এবং সেই ঢালটা যেখান থেকে সিচুয়েটেড, আমি যদি আপনাদেরকে একটু ছবির মতো করে দেখাই, ধরে নিন আপনি যদি প্যাভিলিয়ন এন্ডটাকে দেখতে থাকেন, অর্থাৎ লর্ডস ক্রিকেট স্টেডিয়ামের যে প্যাভিলিয়ন এন্ডটা আছে, সেই প্যাভিলিয়ন এন্ডটাকে যদি আমরা সামনে রাখি, তাহলে ডান দিক থেকে বাঁ দিকে মাঠটা ঢাল হয়ে নেমে গেছে। মাঠটা ঢাল হয়ে নেমে গেছে এবং এই ঢালটার যেই দৈর্ঘ্যটা, সেই ঢালটার দৈর্ঘ্যটা হচ্ছে 8.5 ফুট কিংবা 2.5 বা 2.6 মিটার। 8.5 ফুট মানে প্রায় 8.5 ফুটের মতো আসলে এই, আপনি যদি প্যাভিলিয়ন এন্ডটাকে সামনে ধরে রাখেন, সেখানে ডান দিক থেকে বাঁ দিকের দিকে ঢেলে যাচ্ছে বা একটা ঢাল হয়ে যাচ্ছে। এবং এই ঢালের কারণে যখন পিচে দাঁড়ানো হয় তখন কিন্তু একটু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়। আমি গেল কয়েক বছর আগে আকাশ চোপড়ার একটা আর্টিকেল পড়ছিলাম। সেই আর্টিকেলে আকাশ চোপড়া নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তিনি একটা কথা বলছিলেন যে এখানে যে বিষয়টা ঘটে, যে একটা প্রান্ত থেকে আপনি দাঁড়ালে আপনার কাছে মনে হবে যে আপনি সামনের দিকে ঝুঁকে পড়ছেন, আবার আরেকটা প্রান্ত থেকে দাঁড়ালে আপনার কাছে মনে হবে আপনি পিছন দিক দিয়ে পড়ে যাচ্ছেন। অর্থাৎ যেটা বলা হয় আসলে আপহিল বা ডাউনহিলে আপনি যখন দাঁড়ান, তখন ওই অ্যাডজাস্টমেন্টের জায়গাটা আসলে খুব বেশি মাত্রায় প্রয়োজন হয়। তামিম ইকবাল খানের সঙ্গে আমি কথা বলেছিলাম। তামিম ইকবাল খানকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, লর্ডসে তো আপনার একটা সেঞ্চুরি আছে, সো এই টেস্টের আগে আসলে প্রিপারেশনটা আপনার ক্ষেত্রে কেমন ছিল, এই স্লোপের অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করেছেন। তামিম ইকবাল খান একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে তিনি এই ব্যাপারে নিয়ে আসলে চিন্তাই করেন নাই, তিনি তার গেমটাই খেলেছেন। কারণ যখন টেস্ট ম্যাচ ক্রিকেট আপনি এত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবেন, তখন আলটিমেটলি আপনি হয়তো বা একটু প্যানিকড হয়ে যাবেন, আপনার অ্যাটেনশন সরে যাবে। সো এই জায়গাটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি যে তামিম ইকবালের সাকসেসফুল হওয়ার পিছনে এটা একটা অন্যতম বড় কারণ ছিল। আমি আমার মতো ব্যাখ্যাটা দিচ্ছি। তবে তার আগে আসলে স্লোপের জন্য প্রবলেমটা কি হয় বা কোন দিক থেকে আসলে কেমন ধরনের বলের আচরণ করে, সেই জায়গাটা একটু ব্যাখ্যা করতে চাই। নর্মালি আপনি যদি প্যাভিলিয়ন এন্ড থেকে বোলিং করেন, অর্থাৎ কোনো বোলার যখন প্যাভিলিয়ন এন্ড থেকে বোলিং করে, তখন কিন্তু যে ব্যাটসম্যানটা ব্যাটিং করছে সেটা ডাউনওয়ার্ডস, অর্থাৎ স্লোপের নিচের দিকে, অর্থাৎ সেটা ডাউনওয়ার্ডস হচ্ছে। এবং এই যে ডাউনওয়ার্ডস হচ্ছে, এই সময়টাতে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে বল ভেতরের দিকে মুভ করে বেশি। অর্থাৎ এখানে ব্যাটসম্যানদের এলবিডব্লিউ হওয়ার পসিবিলিটি অনেক বেশি মাত্রায় বেড়ে যায়, কারণ বল ভেতরের দিকে আসে, বল অনেক বেশি মাত্রায় ভেতরের দিকে আসে। এবং মুভমেন্টের কথা যদি চিন্তা করা হয়, তাহলে ওই প্রান্ত থেকে, অর্থাৎ প্যাভিলিয়ন এন্ড থেকে যখন বোলিং করা হয়, ওই প্রান্ত থেকে মুভমেন্টটা অপেক্ষাকৃত বেশি হয়। আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিন যদি লক্ষ্য করে দেখি, তাহলে দেখা যাবে যেদিকে ডাউন হিলের দিক থেকে আসছে সেখানে কিন্তু মুভমেন্টটা বেশি, 0.83 ডিগ্রি অর সামথিং, আর যেটা আপ হিলের দিকে যাচ্ছে সেটা আবার 0.7 সামথিং, এরকম কিছু একটা। সো যেটা আপনার পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। অন্যদিকে যখন নার্সারি এন্ড থেকে বোলিং করা হয়, নার্সারি এন্ড থেকে বোলিং করা হয় মানে আপহিলের দিকে যাওয়া হয়, ওই সময়টায় বল বাইরে যায় বেশি, অর্থাৎ শেপস অ্যাওয়ে, অর্থাৎ অনেক বেশি মাত্রায় বল বাইরে চলে যায়, যেটা ব্যাটসম্যানদের আসলে অ্যাডজাস্ট করার সময় একটু প্রবলেম তো অবশ্যই ক্রিয়েট হয়। যে কারণ ব্যাটসম্যান অথবা এক্সপেক্ট করে না যে বল এতটা মুভমেন্ট করবে, বল সেই পরিমাণে আসলে মুভমেন্ট করে। সো এটা একটা অনেক বড় প্রবলেম ক্রিয়েট করে। সো আমরা একটু বেসিক জিনিসটা দেখি, যেটা হচ্ছে নর্মালি যেটা প্যাভিলিয়ন এন্ড থেকে যখন বোলিং করা হচ্ছে, অর্থাৎ বলটা যখন ডাউন হিলের দিকে যাচ্ছে, সেই সময়টায় ভেতরের দিকের মুভমেন্টটা বেশি হয়, কিংবা যে বলটা হয়তো বা ব্যাটসম্যান এক্সপেক্ট করছে যে স্ট্রেট, সেটা অনেক বেশি ভেতরের দিকে আসে। আর যেই সময়টায় নার্সারি এন্ড থেকে বোলিং করা হচ্ছে, সেই নার্সারি এন্ড থেকে বোলিং করার ওই জায়গাটা যেটা আপহিলের দিকে যাচ্ছে, তখন বলটা বাইরে বেরিয়ে যায় বেশি। সো ব্যাটসম্যানদের সেই জায়গাটায় অ্যাডজাস্টমেন্টের জায়গাটা করতে হয়। এবং আমি তামিম ইকবালের ইনিংসের এক্সাম্পলটা থেকে যদি একটু বলি, ওই ইনিংসের তামিম ইকবাল প্রচুর পরিমাণে শর্টস খেলেছেন। একদম ওই ইনিংসের আপনি যদি বৈশিষ্ট্য চিন্তা করেন, তামিম স্ল্যাশ করেছেন অনেক বেশি, কাট করেছেন, পুল করেছেন, সফট হ্যান্ডে ক্রিকেট খেলেন নাই, হার্ড হ্যান্ডে ক্রিকেট খেলেছেন। ইভেন তাকে সামনে যে বলগুলো করা হয়েছিল, তিনি ডিফেন্ড করতে যান নাই খুব বেশি বল। তিনি যে বলগুলো দেখা গেছে যে অফ স্ট্যাম্পের একটু বাইরে, চতুর্থ স্ট্যাম্প করিডোরে, যেগুলো হয়তো বা ব্যাটসম্যান ডিফেন্ড করতে গিয়ে খোঁচাখাচি খায় আর কি, সেগুলো তামিম আসলে জোরের সঙ্গে স্ল্যাশ করে ড্রাইভ করেছেন, স্ল্যাশিং ড্রাইভ করেছেন। অর্থাৎ কোনো প্রকার
সফট হ্যান্ডে তিনি পুশ করেন নেই, সফট হ্যান্ডে ডিফেন্ড করেন নেই, জোরের সঙ্গে তিনি শট খেলেছেন, পুল করেছেন, কাট করেছেন, স্কোয়াড ড্রাইভ করেছেন স্ল্যাশ করে, স্পিনার যখন এসেছে প্রচুর পরিমাণে সুইপ করেছেন। বাংলাদেশে বসে চায়নায় উৎপাদিত পণ্য সোর্সিং করার এক বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে স্কাই বাই। দেশের অন্যতম এই সোর্সিং প্রতিষ্ঠানের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দেশি বিদেশি লাখো উদ্যোক্তা এবং ব্যবসায়ী। দেশীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা skybybd.com ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই চায়নায় উৎপাদকদের কাছ থেকে সরাসরি বিশ্বমানের পণ্য সংগ্রহ করতে পারেন। সো তামিম ইকবাল যে কথাটা আসলে আমাকে বলেছিলেন যে আমি কোনো কিছু চিন্তা করিনি, আমি এই ব্যাপারটা মাথায় নিয়ে নেই, আই জাস্ট প্লেড মাই ন্যাচারাল গেম, এটাই আসলে বৈশিষ্ট্য এই টাইপের উইকেটের ক্ষেত্রে বা এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে, যে আপনাকে আসলে শর্টস খেলতে হবে। আমরা যদি চিন্তা করে দেখি তাহলে একদম অস্ট্রেলিয়ার যে প্রথম ইনিংস থেকে শুরু করলে এই টেস্ট ম্যাচটাতে যারাই রান করেছেন তারা কিন্তু শর্টসে রান করেছেন। ওয়েবস্টারের কথা যদি চিন্তা করেন, শর্ট স্কেলে রান করেছেন, স্টিভেন স্মিথ শর্ট স্কেলে রান করেছেন। সো এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যে উইকেট যখন এরকম কমপ্লিকেটেড, মুভমেন্টটা যখন বেশি বিকজ অফ দ্য স্লোপ, ডেফিনেটলি আপনাকে তখন সফট হ্যান্ডে খেললে পরে, কারণ আমরা ক্রিকেটকে অনেক বেশি পারফেক্ট করতে চাই, কিন্তু ক্রিকেট ইজ অ্যান ইমপারফেক্ট গেম। এটা কেন বলছি, কারণ আপনি হয়তো একটা কপি বুক স্টাইলে ডিফেন্ড করতে যাচ্ছেন, কিন্তু ইউ নেভার নো এই ধরনের আনপ্রেডিক্টেবিলিটির জায়গায় বল যখন বেরিয়ে যাচ্ছে, আপনার ডিফেন্ড করার ক্ষেত্রে জায়গাটা যদি এরকম থাকে, আপনি একদম একটা পার্টিকুলার জায়গায় যদি বলটাকে ডিফেন্ড করার জন্য ব্যাটটাকে রাখেন, কখন বল কী ধরনের আচরণ করবে ইউ নেভার নো। সো সেই জায়গাটাতে আমি যদি তামিম ইকবালের কথা বলি, তামিম ইকবাল যে কাজটা করেছিলেন যে তিনি সফট হ্যান্ডে কিছু করেন নাই, তিনি সেগুলো হার্ড হ্যান্ডে ড্রাইভ করেছেন, 4 নম্বর স্টাম্পের বল স্ল্যাশ করেছেন। সো এই স্ল্যাশিং, যেটা আমরা ধরেন আমাদের টিপিক্যাল, আমাদের বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে আপনি যখন উইকেট বেশি কমপ্লিকেটেড, ওইসব উইকেটে সুইপ খেলে ব্যাটসম্যানরা বেশি, মানে স্পিনার এগেনস্টে সুইপ, যে সমস্ত টার্নিং উইকেট বেশি সেখানে সুইপ খেলে বেশি। সো আলটিমেটলি যেসব উইকেট একটু কমপ্লিকেটেড সেসব উইকেটের শর্টসটাও একটু বেশি বেশি খেলতে হয়, যেটা আসলে তামিম ইকবালের সাকসেসফুল হওয়ার পেছনে অন্যতম বড় কারণ ছিল। আমরা যদি এই ইনিংসেই একটা বা এই টেস্ট ম্যাচে যদি একটা বিষয় দেখাই যে অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান তিনি 2 ইনিংসে একইভাবে আউট হয়েছেন গোয়িং লিন ফরওয়ার্ড, সফট হ্যান্ডে লিন ফরওয়ার্ড করে পুশ করতে গিয়ে আউট হয়েছেন। সো এই জায়গাটায় তামিম ইকবালের ইনিংসের সঙ্গে একটা পার্থক্যের জায়গাটা এখানে ছিল যে আলটিমেটলি শর্টস খেলেছেন, প্রচুর পরিমাণের শর্টস খেলেছেন, এবং ওই যে জিনিসটা সফট হ্যান্ডে পুশ করা বা ডিফেন্ড করা না, হার্ড হ্যান্ডে ড্রাইভ করা, এই জায়গাটা আসলে কি ছিল তামিম ইকবালের ক্ষেত্রে যেটা তিনি সেঞ্চুরিটা করেছিলেন। সো দিস ইজ দ্য থিং, লর্ডসের এই স্লোপটা এটা বহু আগে থেকেই আসলে এই ব্যাপারটা খুবই চর্চিত, বাট এই টেস্টে খুব বেশি মাত্রায় আলোচনা হচ্ছে ডেফিনেটলি প্রথম দিনের সেই মুভমেন্টের জন্য, এবং সেটা নিয়ে আলোচনা সামনে আরও হবে। বাট খুব রিসেন্টলি আমি একটা বিষয় দেখছিলাম যে মিডল সেক্সের প্লেয়ার যারা আছেন তারা যখন লর্ডসে তাদের কাউন্টি চ্যাম্পিয়নশিপের বা অন্যান্য ম্যাচ খেলতে হবে সেটার প্রিপারেশনের জন্য তারা তাদের প্র্যাকটিস গ্রাউন্ডে লর্ডসের স্লোপ অনুযায়ী তারা তাদের প্র্যাকটিসের পিচ সেট করেছিলেন, তাদের গ্রাউন্ডসম্যানরা তাদেরকে ওই রকমভাবে নেট সেট করে দিয়েছিলেন যেখানে ওই স্লোপ অনুযায়ী ব্যাটিং প্র্যাকটিস করতে পারেন। সো এটা আসলে অনেক বেশি মাত্রায় চর্চিত, আলোচিত, বাট এই টেস্টটা অনেক বেশি অ্যাটেনশন পেয়েছে বা হাইলাইট পেয়েছে। বছর কয়েক আগে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান যিনি একটা হার্ট ইস্যুর কারণে, এরিথমিয়া ইস্যুর কারণে তিনি খেলা ছেড়ে দিয়েছিলেন, টেইলর, তিনি কমেন্ট্রিতে একবার দেখাচ্ছিলেন যে আসলে স্লোপের সময়টাতে তিনি কিভাবে অ্যাডজাস্ট করতেন বা অ্যাডজাস্টমেন্টে থাকতেন। এখানে দুইটা বিষয় অ্যাডজাস্টমেন্টের জায়গা, একটা হচ্ছে যে যখন আপনি ব্যাটিং করছেন ফ্রম দ্য নার্সারি এন্ড, যে জায়গাটা বল বাইরে বেরিয়ে যায়, ব্যাটসম্যানের গার্ড পজিশনটা অনেক বেশি মাত্রায় অফ স্ট্যাম্প, মিডল স্ট্যাম্প ওই জোন বরাবর থাকে। যখন নার্সারি এন্ড থেকে বোলিং করা হচ্ছে তখন বল যেহেতু বাইরে বেরিয়ে যাবে, ব্যাটসম্যান ওই জায়গাটাতে একটু ওপেন হয়ে থাকে, কারণ সেখানে তাকে স্ল্যাশ করতে হবে, স্কোয়াড ড্রাইভ করতে হবে, কাট করতে হবে, সেই প্রিপারেশনের জায়গাটা। আবার যে সময়টাতে আলটিমেটলি বল ভেতরের দিকে ঢুকবে, মানে যখন প্যাভিলিয়ন এন্ড থেকে আসলে বোলিং করা হয়, সেই প্যাভিলিয়ন এন্ড থেকে বোলিং করার সময়টা ব্যাটসম্যান একটু সতর্ক থাকে যে বল ভেতরের দিকে আসবে, এলবিডব্লিউ এর পসিবিলিটি বেশি থাকে। সো ব্যাটসম্যানরা ওই অনুযায়ী আসলে গার্ড পজিশনটা চেঞ্জ করে, কিন্তু এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে নিজের শর্টসটাকে মেনটেন করা, সফট হ্যান্ডে না যাওয়া, লিন ফরওয়ার্ড না যাওয়া, কারণ তখনই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। আর লুঙ্গিসানি এনগিডিকে সাউথ আফ্রিকা, বিকজ অফ দিস পার্টিকুলার থিং, এটা একটা ট্যাকটিক্যাল মুভ ছিল লুঙ্গিসানি এনগিডিকে ইনক্লুড করা এই টেস্ট ম্যাচটাতে। সো ইটস অল ট্যাকটিক্যাল। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।